হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে খুব একটি গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে আলোচনা করব। এই সেকশনটিতে অনেক কিছু বলা হয়েছে, যাতে আপনাদের অনেক কিছু আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এই সেকশনটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন, যে 2000 সনের আইনটি রয়েছে, সেই আইনের সেকশন 34 সম্পর্কে আজকে আলোচনা করব। এই আইনটিতে আলোচনা করা হয়েছে 1995 সনের যে 18 নম্বর আইন রয়েছে, সেই আইনে রহিতকরণ এবং হেফাজত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সেকশনটিতে সর্বমোট 4টি উপধারা রয়েছে এবং 4টি উপধারাই খুবই গুরুত্বপূর্ণ এবং এই উপধারাগুলোর মধ্যে অনেক কিছু বোঝার রয়েছে। উপধারা 1-এ বলা হয়েছে নারী ও শিশু নির্যাতন যে বিশেষ বিধান আইন রয়েছে 1995 সালের, এটি হচ্ছে 1995 সনের 18 নম্বর আইন। অতঃপর উক্ত আইন বলিয়া যে উল্লেখিত রয়েছে, সেই আইনটি এত দ্বারা রহিত করা হলো, অর্থাৎ এই আইনটি রহিত করা হয়েছে। এই কথাটি বলা হয়েছে যে উপধারা 1 রয়েছে সেই 1-এর ভিতরে। 2-তে বলা হয়েছে যে উক্তরূপ রহিতকরণের অব্যাহতির পূর্বে উক্ত আইনের অধীন নিষ্পত্তি, অর্থাৎ উক্ত আইনের অধীন যে অনিষ্পত্তিজনিত মামলাগুলো রয়েছে, যেগুলো নিষ্পত্তি করা হয়নি, সেই আইনের যে মামলা সংশ্লিষ্ট বা মামলার যে ট্রাইব্যুনালগুলোতে এবং যে অনুরূপ মামলার প্রদত্ত আদেশ, রায় এবং শাস্তির বিরুদ্ধে যে সকল আপিল সংশ্লিষ্ট আদালতে এমনভাবে পরিচালিত হবে বা নিষ্পত্তি করা হবে যেন উক্ত আইন রহিত করা হয়নি। অর্থাৎ আমি একটু আবারও বলছি যে এই যে আইনটা রহিত করা হয়েছে, এর পূর্বে এই আইনের অধীনত মামলাগুলো হয়েছে, তো এই মামলাগুলো যে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে হয়েছে এবং এই যে ট্রাইব্যুনালের বা উক্তরূপ ট্রাইব্যুনালের যে আদেশ, রায় বা শাস্তির বিরুদ্ধে যে আপিল সংশ্লিষ্ট যে আদালত রয়েছে, সেই আদালতে উক্তরূপ আইনের অধীনে, অর্থাৎ ওই যে 95 সনের যে বিশেষ বিধান আইনটি রয়েছে, সেই আইনের অধীনে মামলাগুলো এমনভাবে পরিচালিত হবে যেন এই যে আইনটি রয়েছে, এই আইনটি রহিত করা হয়নি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর 3 উপধারাতে বলা হয়েছে উক্ত আইনের অধীন অপরাধের কারণে যে সমস্ত মামলার রিপোর্ট বা অভিযোগ করা হয়েছে বা ওই যে মামলা রয়েছে সেই প্রেক্ষিতে কোনো চার্জশিট দাখিল করা হয়েছে, অথবা ওই যে আইন রয়েছে ওই আইনের অধীনে কোনো মামলা তদন্তাধীন রয়েছে বা তদন্ত অবস্থায় রয়েছে, সেই সমস্ত মামলাও যে উপধারা 2-তে বলেছি যে 2-এ যে আদালত রয়েছে, অর্থাৎ ওই আইনের অধীনে যে ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে অথবা ওই আইনের অধীনে যে ট্রাইব্যুনালের আদেশ, রায় বা কোনো মামলার শাস্তির বিরুদ্ধে যে আপিল রয়েছে, সেই আপিলের যে ট্রাইব্যুনাল, সেই আদালতে মামলার যে বিচারাধীন রয়েছে, সেইটা বলেই ওই মামলাই বিচারাধীন অবস্থায় গণ্য করা হবে। অর্থাৎ সহজ ভাষায় যদি বলতে চাই, তাহলে যদি বলি যে এই যে 1995 সনের যে বিশেষ বিধানের আইনটি রয়েছে, এই আইনের অধীনে যে মামলায় রিপোর্ট বা অভিযোগ করা হয়েছে, সেই প্রেক্ষিতে যদি কোনো চার্জশিট বা মামলা তদন্তাধীন রয়েছে, সেই সমস্ত মামলাও যে ট্রাইব্যুনালে বা আপিল যে ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনালের বিচারাধীন মামলা হিসেবে গণ্য করা হবে। ওই মামলাটি পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এইটি বলা হয়েছে উপধারা 3-এ। উপধারা 4-এ বলা হয়েছে উক্ত আইনের অধীন যে গঠিত নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত সমূহ রয়েছে, সেই সমূহ আদালতগুলো এই আইনের অধীন গঠিত যে ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনাল হিসেবে গণ্য হবে এবং যে উপধারা 2 অনুসারে যে উল্লেখিত মামলা সমূহ রয়েছে, সেগুলো নিষ্পত্তি করা যাবে। উপধারা 1-এ বলা হয়েছে যে নারী ও শিশু নির্যাতন যে বিশেষ বিধান রয়েছে, সেই আইনটি যে 95 সনের আইন, সেটি রহিত করা হয়েছে। উপধারা 2-তে বলা হয়েছে যে উক্ত আইনের অধীনে যে মামলাগুলো ট্রাইব্যুনালে বা আপিল আদালতে হবে, সেগুলো এমনভাবে পরিচালিত হবে যেন ওই আইনটি রহিত করা না হয়ে থাকে। আর 3-এ বলা হয়েছে যদি ওই আইনের অধীনে অপরাধ বা রিপোর্ট করা হয়ে থাকে বা কোনো চার্জশিট বা কোনো মামলা তদন্তাধীন থেকে থাকে, তাহলে উপধারা 2-এর যে আদালত রয়েছে, সেই আদালতেই বিচারাধীন বলে গণ্য হবে। আর 4-এ বলা হয়েছে যে ওই যে ট্রাইব্যুনাল নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ যে ট্রাইব্যুনালগুলো রয়েছে বা বিশেষ আদালত সমূহ রয়েছে, সেই আদালতগুলো এই আইনের অধীন গঠিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিসেবেই গণ্য করা হবে এবং বিচার্য গ্রহণ করা যাবে বা বিচার করা যাবে, এই কথাগুলো বলা হয়েছে।
অনেক ছোট্ট একটি সেকশন, কিন্তু এর মধ্যে অনেকগুলো কথা রয়েছে, অনেকগুলো ভাষা রয়েছে। আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি তো ওই আইনে পড়েছি, ওই ট্রাইব্যুনালে হয়নি কেন, বা ওই আদালতে হয়নি কেন, বা এখন ওই আইনে মামলা করা যাবে না কেন, ইত্যাদি বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আপনারা এই সেকশনটিতে পেয়ে থাকবেন। এই সেকশন সম্পর্কে বা অন্য কোনো আইন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্টে জানাতে পারেন, অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেখানে সরাসরি পোস্ট আকারে সমস্যাটি লিখে আপনারা পোস্ট করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।